আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। প্রিয় বন্ধুরা, প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। যদি আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়, এ কারণেই একথা বলছি যে নির্বাচন নিয়ে এখনো অনেক সংশয় রয়েছে। এমনকি 11ই ফেব্রুয়ারিও বলা যাবে না যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে কিনা। তবে নির্বাচন নিয়ে বেশ কিছু নাটক জমে উঠেছে। অনেকেই বলছেন এই নাটকগুলো অনেকটাই সাজানো, এই নির্বাচনের ফলাফল কি হবে সেগুলোও পূর্ব নির্ধারিত। যাই হোক, সেটা নিয়ে পরে কথা বলবো। আজকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটা নতুন অভিনব পদ্ধতি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং সম্পর্কে অনেক কিছু ইতিমধ্যে শুনেছেন, যে এক্সট্রা অর্ডিনারি ভোটার মাইগ্রেশন, যেটা নিয়ে আমি আগে কথা বলেছি, যে স্পেসিফিক সিটে, যে সিটে তারা হেরে যাবে সেই সিটের নেতাকর্মীদের যে সিটে তাদের জেতার সম্ভাবনা আছে বা প্রতিদ্বন্দ্বিতা হবে সেখানে এনে নতুন করে ভোটার করা, যার ফলশ্রুতিতে দেখা গেছে এক বাড়িতে যেখানে 5, 6, 7 জন ভোটার হওয়ার কথা, সেখানে 200, 300 জন ভোটার হয়ে বসে আছে। যাই হোক, এরকম নানাবিধ ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা আপনারা শুনেছেন, কিন্তু একটা অদ্ভুত ইঞ্জিনিয়ারিং এর খবর আজকে পেলাম এবং এত রিলায়েবল একটা সোর্স থেকে পেয়েছি, তাই আমার মনে হলো যে এই বিষয়টা সবাইকে জানানো দরকার। কুমিল্লা ক্যান্টনমেন্ট এবং ওয়াটিয়ারি রিলেটেড একটা চক্র ইতিমধ্যে 20,000 আর্মির ড্রেস তৈরি করেছে। কিছু হলো আর্মির সৈনিকদের, আর আহ, কিছু হলো আর্মি অফিসারদের, বিশেষ করে ক্যাপ্টেন এবং মেজর র্যাঙ্কের জন্য। এই কিছু একটা দলের সিভিলিয়ানরা এই পোশাকগুলো পরে জনপদে নির্বাচনের আগে তারা ডিউটি করবে। বিভিন্ন বাড়িতে গিয়ে তারা বিভিন্ন নেতাকে ধরার জন্য যাবে বা নেতাকে ভয়ভীতি দেখানোর জন্য যাবে, এবং বিশেষ করে বাংলাদেশের যেসব দুর্গম এলাকায় সেনাবাহিনীর স্বাভাবিকভাবে থাকার কথা না, সেই সব জায়গায় এই ভুয়া পোশাকধারী আর্মি অফিসার এবং সৈনিকরা যাবে। এদের উদ্দেশ্য হলো যে, ধরেন একটা গ্রামে গিয়ে তারা কোনো একটা দলের নেতাকে খুঁজতে গেল, তখন হবে কি যে ওই গ্রামে ওই দলের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়বে যে খাইছে রে, আর্মি আসছে এবং আর্মি বোধহয় এবার এই নির্বাচনে এই দলের এগেনস্টে কাজ করবে। সো এই ভীতিটা যখন সারা দেশব্যাপী ছড়া যাবে, তাতে অন্য যে দল, যাদের সমর্থকরা এই ভুয়া আর্মির পোশাক পরে নকল আর্মি অফিসার হয়ে বা সৈনিক হয়ে জনপদে যাবে, তারা বেনিফিটেড হবে। তো এই যে আর্মির পোশাক তৈরি করে ভুয়া আর্মি অফিসার, এর দ্বারা জনপদে ডিউটি দেওয়ানো হবে এবং এদের মাধ্যমে নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করার একটা চেষ্টা করতে হবে। তাহলে আমাদের করণীয় কি? এরকম এটা যদি সত্যি হয়, প্রথমত হলো যে আমরা সেনা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং এই যে তথ্যটি আমরা পেয়েছি এটার সত্যতা যাচাই করা হোক, এবং যদি এটা সত্য হয় তাহলে যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হোক। আর যারা সাধারণ মানুষ আছেন, যাদের ভিকটিম হবার ঝুঁকি রয়েছে, তাদের জন্য কিছু টিপস আমি দিচ্ছি। যে প্রথমত হলো যে সেনাবাহিনী সাধারণত কোথাও গেলে গাড়িতে করে যায় এবং তারা সাধারণত দুটো গাড়িতে করে যায়। এমন হতে পারে যে এই নির্বাচনকালীন হয়তো ভেহিকেলের লিমিটেশনস থাকতে পারে, যে পর্যাপ্ত গাড়ি সরবরাহ না করতে পারে, সেই ক্ষেত্রে একটা গাড়িতে যেতে পারে, বাট জেনারেলি আর্মি দুটা গাড়িতে মুভ করে। দ্বিতীয় হলো যে আর্মি মাঝে মধ্যে আবার ওই যে সিভিলিয়ানদের গাড়ি রিকুইজিশনে করা হয়, সেগুলো ব্যবহার করতে পারে, বাট সেখানে কার্ড থাকে আর কি, লেখা থাকে যে এটা নির্বাচনী কাজে সেনাবাহিনী কর্তৃক ব্যবহৃত। সো আপনারা এইগুলো দেখবেন। দ্বিতীয় হলো যে দেখবেন যে অনেক সময় রাতে বিভিন্ন সময় সেনাবাহিনী, বিশেষ করে 2-3 দিন আগে, এই লিস্টেড ক্রিমিনালদের ধরার জন্য বা অস্ত্র উদ্ধারের জন্য সেনাবাহিনীরা রাত্রে অভিযানে যায়। তো রাত্রে যারা অভিযানে যায়, এখানে মনে রাখবেন যে রাত্রে কখনো সেনাবাহিনী একা যায় না, হয় তাদের সাথে পুলিশ যায় অথবা র্যাব যায়। সুতরাং যদি দেখেন যে শুধু আর্মি এসেছে, তখন কিন্তু আপনি সন্দেহ করতে পারেন। আর যদি আপনার কখনো সন্দেহ হয়, তাহলে আপনি নিকটস্থ সেনা ক্যাম্পের সাথে যোগাযোগ করবেন। এই কারণে আমি আপনাদের একটা অনুরোধ জানাবো যে আপনি নিকটস্থ সেনা ক্যাম্পের বা আর্মির যদি ওভারঅল কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকে, যে এই নাম্বারে যোগাযোগ করুন, সেই নাম্বারগুলো আপনার সংগ্রহে রাখবেন এবং
যদি কোনো রকমের সন্দেহ হয় তাহলে এইসব নাম্বারে যোগাযোগ করবেন। এবার নির্বাচনে জয়লাভ করার জন্য একটা দল মানে একেবারে হাঁটু গেড়ে লেগেছে যাকে বলে আর কি, তারা দে আর রেডি টু গো টু এনি এক্সটেন্ট, এবং বুঝতেই পারছেন যে তারা এখন এই নকল আর্মি দিয়ে জনপদে ভীতি সৃষ্টি করারও একটা চেষ্টা করছে। এছাড়া আরো অনেক রকমের ইঞ্জিনিয়ারিং কথা আছে, সেগুলো নিয়ে আর বলবো না, কিন্তু এই অ্যালার্মিং এই খবরটা আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিচ্ছি এবং আশা করি যে এ ব্যাপারে পর্যাপ্ত তদন্ত করা হবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ঐতিহাসিক 27শে জানুয়ারি আজকে পৃথিবীর দুটো অন্যতম বৃহত্তম অর্থনীতির মধ্যে একটা ভারত আর একটা ইউরোপিয়ান ইউনিয়ন, যার আন্ডারে 27টা দেশ রয়েছে, তাদের মধ্যে একটা মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটা একটা বিশাল ঘটনা, আজকে এটি নিয়েই কথা বলবো। তার আগে একটু মনে করিয়ে দিই, গতকাল 26শে জানুয়ারি ছিল ভারতের প্রজাতন্ত্র দিবস। 1950 সাল থেকেই ভারত এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করছে এবং গতকাল ছিল 77তম প্রজাতন্ত্র দিবস। এই উপলক্ষে বাংলাদেশের ভারতীয় হাইকমিশন তারা দুদিন আগেই একটা প্রোগ্রাম করেছিল। প্রতি বছর বেশ জাঁকজমকপূর্ণভাবেই এই প্রোগ্রামটা করে, কিন্তু এইবার ঢাকায় খুব সাদামাটা গোছের এই প্রোগ্রামটা হয়েছে। বাট ভারতে গতকাল কিন্তু খুবই রাজকীয়ভাবে এই অনুষ্ঠানটি হয়েছে এবং এই প্রজাতন্ত্র দিবসে ভারত প্রতি বছরই আজকাল পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের নিয়ে আসেন। তো এবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন, তিনি একজন জার্মান এবং জার্মান মন্ত্রী ছিলেন, একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এখন তিনি ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট। তিনি এবার ভারতের এই প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং তার সাথে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কোস্টা, তিনিও উপস্থিত ছিলেন। অ্যান্টোনিও কোস্টা আবার পর্তুগালের দুইবারের প্রধানমন্ত্রী এবং তিনি পর্তুগালের অর্থনীতি সহ অনেক ডেভেলপমেন্ট করেছেন, সেখান থেকে তিনি ইউরোপীয় কাউন্সিলে গিয়েছেন। তো তিনি এসেছেন এবং ইউরোপীয় ইউনিয়নের একটা প্রতিনিধি দলও এখানে এসেছিল এবং কালকেই অনেক এই প্রজাতন্ত্র দিবসের উৎসবের বাইরেও তাদের মধ্যে মিটিং হয়েছে। দীর্ঘদিন ধরে একটা আলোচনা চলছিল একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্টের জন্য, অনেক দিন ধরে, প্রায় 2 দশকের কাছাকাছি। ফাইনালি এটা চূড়ান্ত হয়েছে এবং আজকে সকালে এই ইন্ডিয়া এনার্জি উইক 2026-এর উদ্বোধন করেন গোয়াতে। সেই গোয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণে বলেন যে এই চুক্তিটা স্বাক্ষরিত হবে। আমরা একটু নরেন্দ্র মোদীর ভাষণটা শুনি। फ्रेंड्स, आज भारत ने अपने इतिहास का अब तक का सबसे बड़ा फ्री ट्रेड एग्रीमेंट संपन्न किया है। आज 27 तारीख है। ये सुखद संयोग है कि आज ही के दिन यूरोपियन यूनियन के 27 देशों के साथ भारत ये एफटीए कर रहा है। यह एक ऐतिहासिक समझौता हमारे किसानों, हमारे छोटे उद्योगों, इसकी यूरोपियन मार्केट तक पहुंच आसान बनाएगा, मैन्युफैक्चरिंग में नए अवसर पैदा करेगा और हमारे सर्विसेज सेक्टर के बीच सहयोग को और प्रबल करेगा। इतना ही नहीं,
यह एफटीए भारत और यूरोपियन यूनियन के बीच इन्वेस्टमेंट को बूस्ट करेगा, नई इनोवेशन पार्टनरशिप बनाएगा और वैश्विक स्तर पर सप्लाई चेन को मजबूत करेगा। यानी यह सिर्फ ट्रेड एग्रीमेंट नहीं है, यह साझा समृद्धि का नया ब्लूप्रिंट है। এবং আজকে হায়দ্রাবাদ হাউসে এই ঐতিহাসিক চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিটার এত গুরুত্ব কেন? মানে এই চুক্তি হলো সারা পৃথিবীতে যে বাণিজ্য হয় তার 1/3 হয় ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে। এবং এই যে ট্যারিফ, এই দুই দেশের পণ্য আমদানি রপ্তানিতে কিন্তু শুল্ক ছিল। অনেক রপ্তানিতে, যেমন ইউরোপ থেকে যদি গাড়ি ভারতে আসে তাহলে শুল্ক প্রায় 70% থেকে 110%। তো এরকম অনেক প্রোডাক্টের উপরে অনেক শুল্ক ছিল, কিন্তু এখন এই শুল্কটা একদম কমানো হয়েছে। যেমন ইউরোপ থেকে 96.6% পণ্য ভারতে ঢুকবে কোনো রকমের শুল্ক ছাড়া। আবার ভারতের 90% পণ্য ইউরোপে যাবে কোনো রকমের শুল্ক ছাড়া। এর বাইরে অনেক কমিয়েছে। ইভেন গাড়ি, যেটা 110% পর্যন্ত শুল্ক ছিল, সেটা কমিয়ে 40%-এ নামানো হচ্ছে। অ্যালকোহল জাতীয় পানীয়, তারও শুল্ক অনেক কমানো হয়েছে। তারপরে ধরেন প্রসেসড ফুড আসবে, মাংস আসবে, এগুলো একদম জিরো ট্যারিফ। এর ফলে এই ভারতের লোক সংখ্যা 140 কোটির মতো, ইউরোপীয় ইউনিয়নের লোক সংখ্যা প্রায় 45 কোটির একটু বেশি। তার মানে প্রায় 186 কোটি লোক কিন্তু বেনিফিটেড হবে। এবং যেটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতায় আমরা শুনলাম। কদিন আগে আবার ভারত ইউকের সাথেও এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে। এবং এই যে ইউকের সাথে এবং ইউরোপিয়ান ইউনিয়নের সাথে এই দুটো যে চুক্তি হলো, এটা একে অপরের পরিপূরক। এবং এর মধ্য দিয়ে মানে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউকে এবং ভারত সবাই উপকৃত হবে। কিন্তু এর ফলে নাখোশ হয়েছে আমেরিকা। আপনারা জানেন যে আমেরিকা, এই ট্রাম্প যখন ইলেকশনে নির্বাচিত হয় তখন বাইডেনকে হারানোর জন্য, মানে বাইডেনের ডেমোক্রেটিক পার্টির পরবর্তীতে প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে হারানোর জন্য অনেক ডেমোক্রেট সমর্থকও ট্রাম্পকে সাপোর্ট দিয়েছিল। ভারতের মোদি তো দিয়েছিলই, এবং ট্রাম্পও বলেছে মোদি তার বন্ধু। কিন্তু পরবর্তীতে এই ট্যারিফ নিয়ে ট্রাম্প যা করলো, এবং ভারতের সাথে আমেরিকা যেভাবে সম্পর্ক একবার চুক্তি করে, একবার বন্ধু বলে, আবার ভারতকে ঠেকানোর জন্য বাংলাদেশ পাকিস্তানকে উস্কে দেয়। তো ট্রাম্প এই যে তার আমেরিকা ফার্স্ট, এটা করতে গিয়ে সে বন্ধুদের যেভাবে শত্রুর তালিকায় ঠেলে দিচ্ছে, ট্যারিফের মাধ্যমে সারা পৃথিবীতে যেভাবে একটা অস্থিরতা সৃষ্টি করেছে, আবার যখন তখন যাকে ইচ্ছে আক্রমণ করছে। এই যে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে একদম মানে হাইজ্যাক করে নিয়ে আসলো। আবার ইরানের সাথে একটা টেনশন চলছে, এবং শুনছি মার্কিন যুদ্ধ জাহাজকে নাকি ইরান ধাওয়া করেছে। তো এরকম একটা সারা বিশ্বে একটা অস্থিরতা তৈরি হচ্ছে। গ্রিনল্যান্ড নিয়ে আপনারা জানেন, পুরা ডেনমার্ক শুধু না, পুরা ইউরোপের সাথে একটা সম্পর্ক খারাপ করে ফেলেছে। অথচ যখন ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের এই মুক্ত চুক্তি হলো, তখন আমেরিকার যে সেক্রেটারি অফ ট্রেজারি, মানে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট তখন আবার বলছে যে আমেরিকা এই চুক্তিটা হওয়ায় নাখোশ। এবং এখানে ঘটনাটা হলো কি, যে আমেরিকা বারবার বলছে রাশিয়ার তেল কেনা যাবে না, ভারতকে বলছে, কিন্তু ভারত কিন্তু কিনছে।
রাশিয়ার থেকে তেল কিনে সেটাকে আবার পরিশোধিত করে সেই তেল আবার ইউরোপে বিক্রি করতেছে। তার মানে রাশিয়ার তেল বিক্রি করছে, এটার প্রফিট হচ্ছে, সেইটা আবার রাশিয়া যেহেতু ইউক্রেনের সাথে যুদ্ধ করছে, আবার ইউক্রেনের সেই যুদ্ধে ইউরোপ ইউক্রেনকে সাপোর্ট করছে। সো আমেরিকা বলার চেষ্টা করছে যে ইউরোপ ভারতের সাথে বাণিজ্য করে আলটিমেটলি ওই যে রাশিয়াকেই বেনিফিট করছে। তার মানে কি, এবং সেই রাশিয়া ইউরোপের বিরুদ্ধেও যুদ্ধ করছে পরোক্ষভাবে। তার মানে নিজেদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউরোপ নিজেরাই টাকা খরচ করছে বা টাকা দিচ্ছে, এরকম একটা ঘটনা ঘটছে। কিন্তু আমেরিকা যেটা বোঝার চেষ্টা করছে না, যে তাদের এই একচ্ছত্র সুপার পাওয়ার, অন্যদের পাত্তা না দেওয়া, যখন যাকে ইচ্ছে যেভাবে আচরণ করা, এটা কিন্তু সারা পৃথিবীকে মোটামুটি এক করে ফেলছে। শুধু যে ইউরোপ ভারতের কাছাকাছি আসছে তা না, এবং ইউরোপিয়ান ইউনিয়নের যে এই কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা যে একটা কথা বলেছে, যে একটি স্থিতিশীল সমৃদ্ধ পৃথিবী গড়বার জন্য ভারতের সাফল্য খুব প্রয়োজন, এটা খুব ইম্পর্টেন্ট। এদিকে আবার পাশাপাশি ব্রিক্স কিন্তু এগিয়ে আসছে। ব্রিক্স এখন চেষ্টা করছে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, তারা একটা প্রস্তাব দিয়েছে যে ব্রিক্সের দেশের মধ্যে ডিজিটাল কারেন্সির মাধ্যমে লেনদেন হতে পারে। এর ফলে লেনদেনের সময় কমবে, এটা তাড়াতাড়ি করা যাবে এবং ডলারের উপরে নির্ভরতা কমবে। তার মানে আমেরিকা যে ডলারের মাধ্যমে বিশ্ব অর্থনীতির মাতবাড়ি করে, সেই ডলারকেও চ্যালেঞ্জ করার একটা চেষ্টা চলছে। যে কানাডা আমেরিকার একদম বন্ধু ছিল এবং আমেরিকার উপরে বাণিজ্যের দিক দিয়ে নানানভাবে নির্ভরশীল ছিল, সেই কানাডা পর্যন্ত এখন শুনলাম যে তাদের বিভিন্ন জিনিসপত্র, তারা স্পেশালি এগ্রিকালচারের যে প্রোডাক্ট, সেগুলো আগে আমেরিকা থেকে আনতো, এখন সেগুলো তারা ইউরোপ থেকে আনে, সারা পৃথিবীর থেকে তারা এখন সোর্স করতেছে। তারা তাদের সব সাপ্লাই, এই সোর্স গুলাকে তারা ডাইভার্সিফাই করছে। চায়নার সাথে সম্পর্ক ভালো করছে, শুনলাম যে আম নিচ্ছে মেক্সিকো থেকে, টমেটো নিচ্ছে ইতালির থেকে, এবং এগুলো দামেও কম। পক্ষান্তরে আমেরিকার ভেতরে এখন অনেক কৃষি পণ্য আর আগের মতো রপ্তানি করা যাচ্ছে না, কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমেরিকার আভ্যন্তরীণ বাজারে মুদ্রাস্ফীতি অনেক বেড়েছে, যে কারণে অর্থনীতি রিসেশনে যায়, তার অনেকগুলো লক্ষণই নাকি আমেরিকায় এখন দেখা যাচ্ছে। তো আমি জানি না ট্রাম্প এখন যেটা করছে সেটার মধ্য দিয়ে আমেরিকা ফার্স্ট বা আমেরিকার যে সুপ্রিমেসি বা সুপার পাওয়ার, সেটাকেই কি ট্রাম্প ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে কিনা, এটা আমেরিকার মানুষজন নিশ্চয়ই বিবেচনা করবেন, আমেরিকার রাজনীতিবিদরা তারাও ভেবে দেখবেন। তবে ট্রাম্পের হুমকি ধামকি, যখন তখন যাকে আক্রমণ করা, যখন তখন যাকে ট্যারিফ বাড়িয়ে দেওয়া, ভারতের বিরুদ্ধে ট্যারিফ 25, 50, 100% এসব হুমকি দিচ্ছে, ভারত কিন্তু চুপচাপ ঠান্ডা মাথায় কোনো রিয়াকশন না দিয়ে খেলে যাচ্ছে। আবার ভারতের সাথে ডিফেন্স চুক্তি করলো 10 বছরের, আরো অনেক। এই যে পরস্পর স্ববিরোধী কাণ্ড কারখানা করছে, তার ফলে ওয়ার্ল্ডে এখন নতুন করে একটা মেরুকরণ হয় কিনা, আমেরিকা বিরোধী একটা মোর্চা গড়ে ওঠে কিনা, সেটাই দেখার বিষয়। এবং এই যে আমেরিকা বিরোধী বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ, এর একটা প্রভাব কিন্তু বাংলাদেশের উপরও পড়বে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।